স্বাগত নিউজ 24 সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি পুরো খবরে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে। আরও বলেছেন, রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করা কোনোভাবেই সংস্কারের বিরোধিতা করা না। সাইফুল ইসলামের রিপোর্টে দেখব বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানান তিনি। আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত হয়েছে বিএনপি। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে ছাড় দিয়ে হলেও ঐকমত্য পোষণ করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে এত ছাড় দেওয়ার পরও বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। তিনি বলেন, জনগণ সরকারের দেয়া সময়ের মধ্যেই নির্বাচন চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করছে বিএনপি। আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। সংখ্যানুপাতিক নির্বাচন তথা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআর এর কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। বিএনপি রাষ্ট্র মেরামত চায় বলেই সবার আগে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। যুগান্তকারী সংস্কার বাংলাদেশের যা, এটা আমরা করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জানাবো জুলাইয়ের দিনগুলির খবর। দেশ গড়তে ষষ্ঠ দিনের মতো উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পথসভা করবে এই দলটি। বর্তমানে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন নেতাকর্মীরা। শহরের শান্তিমোড় থেকে জুলাই পদযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। পথসভা শেষে রাজশাহীতে যাবেন নেতাকর্মীরা। পদযাত্রায় নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগের দিন পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় পথযাত্রা করেছে দলটি। ছয় জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে আসে নতুন এক মোড়। মিছিল অবরোধ থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ডাকে জেগে ওঠে পুরো দেশ। ঢাকার ডাকে বাংলা ব্লকেটে উত্তাল হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। লাগে আন্দোলনের ঢেউ। দর্শক, এই বিষয়ে আরও জানাচ্ছেন মাসুদা লাবনী, ক্যামেরায় ছিলেন সেলিম খান। 24 জুলাই শুরুতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়। 6 জুলাই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় মিছিল, যা আজিমপুর ইডেন কলেজ, হোম ইকোনমিক্স কলেজ, নীলক্ষেত মোড় হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শেষ হয় শাহবাগ মোড়ে।
বিকাল 4:45 থেকে 5:30 পর্যন্ত প্রায় 40 মিনিট শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। শাহবাগ ছাড়ার আগে পরদিন বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন এর সমন্বয়ক নাহিদ ইসলাম। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, চাংখারপুল, মতিঝিল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লক করা হবে। বিক্ষোভ মিছিল হয় দেশ জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও। সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপেক্ষা করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই কর্মসূচি ঘিরে তাদের মধ্যে ছিল ব্যাপক সাড়া। বাংলা ব্লগের কর্মসূচির সময় আমি সারাক্ষণ শাহবাগেই ছিলাম, যেহেতু সবাই ওই জায়গার মধ্যে ছিল। আসলে সামনে কি প্রসিডিউর হবে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমার কেন জানি একটা ভিতর থেকে একটা ফিলিং আসা শুরু করে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড ফর আস স্টুডেন্টস টু স্টাডি দ্যাট টাইম। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন বাংলা ব্লকেট ছিল চলমান আন্দোলনের মোড় ঘোরানোর দিন। ওই সময়টাতে তো দেখা গেছে বিকাল 3টা থেকে নর্মালি প্রোগ্রামগুলো শুরু হতো। এই আন্দোলনটা আসলে আন্দোলনের মেইন জায়গা যেটা ছিল যে ন্যায়ের জন্য কথা বলা। শিক্ষার্থীদের কণ্ঠে ওঠে নতুন স্বপ্নের ডাক, বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ। বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছিল প্রজন্ম জেগেছে, আর চোখ বন্ধ করে সহ্য করা হবে না অন্যায়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অন্য খবর, বিচার ও সংস্কার শেষে স্থানীয় নির্বাচন চায় জামাত। দলটির দাবি, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে। আশুরা উপলক্ষে রবিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই দাবি জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার মতে পিআর পদ্ধতির নির্বাচন হলে একক কোনো দল স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতির নির্বাচনে কারোরই আপত্তি থাকবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন আরো জোরদার করতে হবে এবং যে সমস্ত অতীতে যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী, সরকারের পদলেহন করেছে যারা, আরো খারাপ কথাই বললে আমি একটু নিচের দিকে যাচ্ছি, 5-8 গোলামি যারা করেছে, এই গোলামরা যতদিন এখান থেকে সরে না যাবে ততদিন বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। 10ই মহরম, পবিত্র আশুরা আজ। মুসলমান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত বেদনা বিধুর ও তাৎপর্যপূর্ণ দিন। দিনটি স্মরণে তাজিয়া মিছিল করছে শিয়া মুসলমানরা। রবিবার সকাল 10টার পর পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া প্রাঙ্গণ থেকে বের হয় তাজিয়া মিছিল। 400 বছরের পুরনো এই মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকা ঘুরছে। মিছিলে অংশ নিতে আসা মানুষদের অধিকাংশই ছিলেন কালো পোশাকে, কেউ বা প্রতীকী ছুরি, নিশান, পতাকা ও বেস্তা হাতে মিছিলে যোগ দিয়েছেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাচার ও জুলুমকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মিছিলে অংশগ্রহণকারীরা। কেন ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়েজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন? ইয়েজিদ হচ্ছে জালেম, সে হারামকে হালাল, হালালকে হারাম করত। জালেম আমাদের সামনে ইয়েজিদ সমতুল্য এবং সেই ইয়েজিদকে আমরা ঠিক ইমাম হুসাইনের মতো হুসাইনি হয়ে আমরা রুখে দিতে সক্ষম। আগামী প্রজন্মও জানতে পারে এই জিনিসটাই আমাদের চাওয়া। ইসলাম থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছে, সেই জিনিসগুলো যেন না হারিয়ে যায়। থেকে 1400 বছর আসে কারবালায় যে ঘটনা ঘটেছিল, তো ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য, এটা মানুষের মাঝখানে জাগিয়ে রাখার জন্য কিন্তু আজকে মিছিল। কেউ বুক চাপড়ায়, কেউ রোজা রাখে, কেউ তাজিয়া মিছিল করে। এভাবে আজকে এই হোসেন প্রায় 400 বছর হয়ে গেছে। দর্শক, তাজিয়া মিছিলের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী বজরুল আলম শাওন। শাওন, জানাবেন এখন কোথায় আছেন এবং তাজিয়া মিছিল এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছি। তাজিয়া মিছিলটি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা অতিক্রম করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এই বিশাল তাজিয়া মিছিলটি কিন্তু সকাল থেকেই রাজধানীর
ইমামবাড়া হুসাইনি দালান ইমামবাড়া, সেই ইমামবাড়া থেকে রওনা হয়। এটির নির্দিষ্ট গন্তব্য হচ্ছে রাজধানীর ধানমন্ডির লেকে একটি লেকের পার্শ্ববর্তীতে একটি অস্থায়ী কারবালা প্রান্তর করা হয়েছে। এই মিছিলটি সেখানে গিয়ে শেষ হবে। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে এই তাজিয়া মিছিল ঘিরে পুরান ঢাকার যে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে হুসাইনি দালান এলাকায় জড়ো হন। পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট মিছিল আকারে যে শোক র্যালি ও তাজিয়া মিছিল, এই মিছিলে তারা অংশগ্রহণ করে। পরে পুরো পুরান ঢাকার বিভিন্ন অলিগলি হয়ে এটি কিন্তু এখন সেই ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছে। এই তাজিয়া মিছিল ঘিরে কিন্তু যারা অংশ নিয়েছেন আপনি দেখছেন যে সবার হাতে আলেপ রয়েছে, বিভিন্ন রং লাল এবং সবুজ রঙের নিশান রয়েছে, দুলদুল ঘোড়া সাজানো হয়েছে, পাশাপাশি তাজিয়া রয়েছে। অর্থাৎ কারবালার ময়দানে সেই যে দুঃসহ স্মৃতি, অর্থাৎ অত্যাচারী এজিদের হাতে, যে এজিদ বাহিনীর হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে শাহাদাত বরণ করেন, সেই সময়ের যে স্মৃতি, সেই স্মৃতিটিকে স্মরণ করতেই কিন্তু প্রতি বছর সারা বাংলাদেশে এই যে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা এই তাজিয়া মিছিলের আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় আমরা এবারও দেখছি যে হাজার হাজার মানুষ শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন। তারা এই যে দুলদুল ঘোড়া এবং তাজিয়াগুলো রয়েছে, এই তাজিয়াগুলো ঘিরে তারা শোকের মাতম করছেন। অর্থাৎ সেই যে ইমাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের কারণে যে শোক, সেই শোকটিকে তারা স্মরণ করছে। এই যে এই মিছিল ঘিরে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ 3 স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। মিছিলের শুরুতে, শেষে এবং মাঝামাঝি স্থানে 3 জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা নজরদারি করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। তো এই ছিল আমার কাছে তাজিয়া মিছিলের এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। শাওন, ধন্যবাদ আপনাকে। এদিকে বিশ্বের নানা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ভারত, পাকিস্তান, ইরাক, ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং রীতিনীতিতে ইমাম হুসাইনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। এদিকে দিনটি ঘিরে মুসলিম বিশ্বকে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিজরি 61 সনের মহরম মাসের 10 তারিখ কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন। তার মর্মান্তিক মৃত্যুকে স্মরণ করে এদিন বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মুসলমানরা। আশুরা উপলক্ষে ইরাকে সপ্তাহব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। কারবালায় ইমাম হোসাইনের মাজারে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই আশুরা পালনে জড়ো হন হাজারো শিয়া মুসলিম। এ সময় বিভিন্ন ধর্মীয় নীতি পালন করেন তারা। মহান ইমাম আমাদের জন্য অনুপ্রেরণা। আজ মুসলিম বিশ্ব ব্যথিত, আমরা অনেকেই ভুল পথে যাচ্ছি। যুবকরাই পারে ইসলামকে শক্তিশালী করতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা উপেক্ষা করে আয়োজন করা হয় তাজিয়া মিছিল। এ সময় ইয়া হোসাইন ধ্বনিতে নিজেদের বুকে আঘাত করতে থাকেন অনেকে। গাজা আর মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে আওয়াজ তোলেন মুসল্লিরা। ইসরায়েল ইরান সংঘাতের পর প্রথম কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিয়ারা। পরে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দেন খামেনি। এছাড়া আশুরা পালিত হয়েছে তুরস্ক, আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের কয়েকটি দেশেও পালিত হয়েছে পবিত্র আশুরা। মাসুদ রানা, নিউজ 24। মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের সঙ্গে কোনো জঙ্গির সংশ্লিষ্টতা নেই।
ভিসার মেয়াদ শেষ হয় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, গত 10 মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, ইসি ও রাজনৈতিক দলগুলোর উপরেও নির্ভর করে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরের দিন মালয়েশিয়ায় আটক হওয়া 36 বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই দিন ফেরত আসা 3 বাংলাদেশি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ATU 4 জুলাই তাদের 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রোববার শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর বেলা 12টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা থানা পরিদর্শনে যান তিনি। এ সময় আগামী নির্বাচনের স্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর উপরে নির্ভর করবে। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এছাড়া দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী নয়, তবুও কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে দল যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। এখন দেশ গড়বার সময়, ভাঙার নয়। সেই সাথে বিএনপির কর্মীদের মব কালচার না করার অনুরোধ জানানোর পাশাপাশি প্রতিশোধের স্পৃহা না রাখার আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন, এই পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোন দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। ধরে নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে, আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। রাজধানীর খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ এবং একজন নারী। নিহতরা হলেন আশরাফুল আলম এবং নিহার। পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খিলক্ষেত থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, চালককেও আটক করা সম্ভব হয়। তো মনে করেন যে ওপরে কাজ করি, এরা তো নিচে কাজ করে, কাজ করতে করতে হঠাৎ করে একটা গাড়ি মাইরা দিল। পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কারের সময় ময়মনসিংহ থেকে ঢাকার দিকে একটা কাভার্ড ভ্যান এসে তাদেরকে চাপা দেওয়ার সাথে সাথে ঘটনাস্থলে 2 জন মৃত্যুবরণ করে। আমরা উপস্থিত হয়ে কাভার্ড ভ্যান এবং চালককে আটক করতে সক্ষম হয়েছি।
ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 6 মাসে এই মহাসড়কের গোপালগঞ্জ অংশে অর্ধ শতাধিক দুর্ঘটনা ঘটে, আর এতে নিহত হয়েছেন অন্তত 32 জন আর আহত তো প্রায় 1.5 শতাধিক। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, যানবাহনের দ্রুত গতি সহ নানান কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুতই এর স্থায়ী সমাধান চাচ্ছেন স্থানীয়রা। গোপালগঞ্জ থেকে সামিউল আলিমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে হরহামেশা ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে। দ্রুত গতি, দক্ষ চালকের অভাব, নসিমন সহ মহাসড়কে 3 হুইলারের অবাধ বিচরণ দুর্ঘটনার প্রবণতা আরও বাড়িয়ে দেয়। এছাড়া এই মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ। যে স্পিডে চালানো কথা তার থেকে বেশি স্পিডে চালাচ্ছে, এই জন্য হচ্ছে বেশি অ্যাক্সিডেন্ট আমাদের গোপালগঞ্জে বেশি হচ্ছে। প্রতি মাসে একটা হলে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই কারণে। বয়স্ক যারা আছে তারা দেখা যাচ্ছে বাবা মোটরসাইকেল কিনে দিচ্ছে, তারা এই বাবার মোটরসাইকেল নিয়ে মেন রোডে ওঠে, যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি হচ্ছে। লাইসেন্সবিহীন বা বিভিন্ন যে গাড়ির চালক, আমার মনে হয় না যে এই গাড়ির চালকগুলো সঠিক। কেউ কেউ সাইড দিয়ে চলে না এই লাইনে, দেখা যাচ্ছে যে রাস্তা যদি একজন হাইতেও যায় তার বাউলি দিয়ে হেলাই দিয়ে মারিয়ে দিয়ে চলে যায়, রাস্তাকে তো পুরাই দেয়। নিজেদের দোষের কথা স্বীকার করে নানা সমস্যা আর প্রশাসনের উপর দায় চাপান চালকরা। আর হাইওয়ে পুলিশ বলছে নিয়মিত টহল, দ্রুতগতির যানবাহনকে জরিমানা করা সহ চালকদের নিয়ে সভা করলেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রম, আমাদের 24 ঘন্টা টহল কার্যক্রম রয়েছে, একই সাথে চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টে আমরা নিয়মিতভাবে বেপরোয়া যান এবং যাদের কাগজপত্রের সমস্যা থাকে এবং 3 হুইলার, এই ক্ষেত্রে আমাদের প্রসিকিউশন অব্যাহত রয়েছে। এই মহাসড়ক দুটি 4 লেন করার দাবি এই অঞ্চলের মানুষের। এটি বাস্তবিত হলে এই মৃত্যুর মিছিল কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সংবাদে আবারও স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। মিশ্র 12 জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে এখন তিনি লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অন্যান্য স্থানীয় নারীদের জন্য। নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আব্দুর রশিদ সোহেব পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের কুন্দুরপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নারী কৃষি উদ্যোক্তা রুমা অধিকারীর বাগানের গাছে শোভা পাচ্ছে দেশি বিদেশি সোনালী ও লাল রঙিন আম। এর মধ্যে রয়েছে কাটিমন, ব্যানানা, ব্যাঙ্গানপল্লী, ডকমাই, শ্রাবণী, হানিডিউ, কিংজাই সহ 12 জাতের আম। শখের বশে 3 বছর আগে 1 একর জমিতে আমের বাগান করেন এই নারী উদ্যোক্তা। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আমি গত বছর প্রায় 2 লক্ষ টাকার মতোই বিক্রি করেছি। এবার আমি কৃষি অফিস থেকে সহায়তা পেয়েছি, ব্যাগিং সহায়তা, ওনাদের পরামর্শ পেয়ে এবার আমি ভালো ফলন আশা করছি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলি ব্যাগে। তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার বেকার নারীদের। তার উদ্যোগ খুবই ভালো এবং দেখে আমাকে খুব ভালো লাগছে। 300 টাকা হাজিরা, এদিকে আমার সংসার করি, সংসার চলে। যে গত বছর 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করছে, এবার 5 থেকে 6 লক্ষ টাকার আম বিক্রি করবে। নিয়মিত ফলন ও বাজারজাতকরণে নানা পরামর্শ দিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। 1 বিঘার বাগানে তাদের 20 থেকে 30 হাজার টাকা তাদের স্প্রে বাবদই চলে যায়। এজন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জৈব কীটনাশক স্প্রে করে। শুধু দেশেই না, এটা বিদেশে যথেষ্ট বাজার চাহিদা রয়েছে। আমাদের একটা পার্টনার প্রকল্প, সেই প্রোগ্রাম থেকেও কিন্তু বিদেশে আম পাঠানোর জন্য এই প্রযুক্তি অনুসরণ করে তারা চেষ্টা করছে। উদ্যোক্তা রুমা অধিকারীর এই উদ্যোগ অনুপ্রেরণা হতে পারে দেশের অন্য নারীদেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের পর এবার তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিপাবলিকান ডেমোক্র্যাট 2 দলকেই। শনিবার নিজের প্ল্যাটফর্ম এক্সে মাস্ক জানান, সকলের স্বাধীনতা ফিরিয়ে দিতে গঠিত হচ্ছে আমেরিকা পার্টি, তবে এখনও দলটির আনুষ্ঠানিক নিবন্ধন হয়নি বলে জানা গেছে।
নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।